সেন্ট মার্টিন ইস্যুতে সমাধানে যাব, যুদ্ধে যাব না বললেন ওবায়দুল কাদের। বিএনপি চায় যুদ্ধে জড়িয়ে দেশ ধ্বংস করতে। ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে চলছে অফিস। পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার। এবং সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি। দুর্ভোগে কয়েক লাখ মানুষ, বাড়ছে উত্তরের নদ নদীর পানিও, নিম্নাঞ্চল প্লাবিত। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে এখনকার এশিয়ান নিউজ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। সেন্ট মার্টিন ইস্যুতে বাংলাদেশ সমাধানে যাবে, যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বিএনপি যুদ্ধে জড়িয়ে দেশ ধ্বংস করতে চায় বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী। দেশের ওপর আক্রমণ হলে সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। এবারে ঈদযাত্রা স্বস্তির হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকারের নেওয়া পদক্ষেপের কারণে এবার খুব কম দুর্ঘটনা ঘটেছে। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে দেশের সব অফিস খুলেছে। একই সঙ্গে আজ থেকে কার্যকর হয়েছে সব সরকারি অফিস ও ব্যাংকের নতুন সূচি। পরিবর্তিত সূচি অনুযায়ী বুধবার থেকে সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে সরকারি অফিসগুলো। এছাড়া ব্যাংকে লেনদেন শুরু হয় সকাল 10টায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। গত সোমবার সারা দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। ঈদের আগে 13 জুন ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদ ঘিরে গত 14 জুন থেকে শুরু হয় টানা 5 দিনের ছুটি, যা শেষ হলো গতকাল। এর আগে গত 3 জুন মন্ত্রিসভা বৈঠকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করা হয়। পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকেই ট্রেন, বাস ও লঞ্চে করে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। যাত্রীরা বলছেন, যাওয়ার সময় কিছুটা কষ্ট হলেও স্বস্তিতে ফিরতে পেরেছেন। মিতুর রিপোর্টে থাকছে বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে সরকারি, বেসরকারি, অফিস, আদালত, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। তাই কর্মস্থলে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ট্রেন, বাস ও লঞ্চে করে অনেকেই ঢাকায় ফিরছেন। বিশেষ করে নিরাপদ যাতায়াতের মাধ্যম হওয়ায় ট্রেন পথে যাত্রীদের ভিড় ছিল বেশি। যাত্রীরা বলছেন, যাওয়ার সময় কষ্ট হলেও ফিরতি যাত্রায় স্বস্তিতে রাজধানী ফিরেছেন তারা। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। আজকে অফিস ছুটি কাটায় আসলাম, ইনশাল্লাহ অফিস করে বাসায় যাবো আর কি। ছুটি আজকে শেষ, আজকে থেকে কর্মব্যস্ত দিন শুরু, অফিস শুরু। এখন তো ভালো জ্যাম নেই, ট্রেনেও এতটা ভিড় নেই। আসলাম আমি টাঙ্গাইল থেকে, কোনো সমস্যা হয়নি। এবং অফিস করতে হবে, আমি আছি বিশেষ করে ব্যাংকে, জুন ক্লোজিংয়ের একটা বিষয় আছে, এই কারণে অবশ্যই আসতে হবে। অপরদিকে ঈদের তৃতীয় দিনেও অনেকেই রাজধানী ছাড়ছে। বিভিন্ন কারণে ঈদে বাড়ি ফিরতে না পারলেও স্বজনদের সঙ্গে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তারা। ঈদের সময় অনেকটা ভিড়ভাট্টা থাকে, গাড়ি ঘোড়া আমরা যেতে পারি না ঝামেলার কারণে। এখন একটু ঝামেলাটা কম ভিত্তিতে আমরা এখন সুন্দরভাবে যেতে পারি পরিবার নিয়ে। তার জন্য এখন 2 দিন পর আমরা যাওয়া। ঈদের টাইমে যানজট থাকে তো, তাই জন্য যাওয়া হয় না। ঈদের পরে যানজট কম, তাই জন্য যাওয়া হচ্ছে। এদিকে সকাল থেকে মহাখালী বাস টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। তবে ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। শুক্র শনি থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলেও জানান তারা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। খবর পেয়ে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ কর্মকর্তারা। দিবাগত রাতে 8, 9 ও 10 নম্বর ক্যাম্পের পৃথক স্থানে
পাহাড় ধসে এসব ঘটনা ঘটে। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে ভারতের পাহাড়ি ঢলে রংপুর, সিলেট ও সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইতিমধ্যে তিস্তা ও দুধকুমার নদের পানি বিপদসীমা অতিক্রম করেছে। অন্যান্য নদ নদীরও পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার দিকেই ছুটছে। এমন পরিস্থিতিতে নদ নদীর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। উজানের ঢল আর 2 দিনের টানা বৃষ্টি সিলেটে চলমান দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মহানগর ও জেলা জুড়ে প্রায় 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিলেট জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বন্যা পরিস্থিতির জন্য জেলা পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে প্রশাসন। এখন পর্যন্ত 516টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ইতোমধ্যে পৌর শহরের অনেক আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিতরা উঠেছেন। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের সহযোগিতায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জেও। ক্ষণে ক্ষণে বাড়ছে পানি। এতে জেলাগুলোর নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বন্যা চোখ রাঙাচ্ছে উত্তর অঞ্চলেও। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে নদ নদীর তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্ন অঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যা পরিস্থিতির আর খবর জানতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। মুখর উত্তরাঞ্চলে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু বেড়েছে। আমরা গত কয়েকদিন থেকে দেখেছি তিস্তার পানি যদিও ডালিয়া পয়েন্টে এখানে আমরা দেখেছি যে কয়েক সেন্টিমিটার নিচে রয়েছে, কিন্তু তিস্তা পয়েন্টে আমরা দেখেছি 5 সেন্টিমিটার উপরে কিন্তু প্রবাহিত হচ্ছে। আজকে আমরা এসেছি এটি ঘাঘট নদীতে। আমরা তিস্তার পানি যখন বেড়ে যায় এই নদীগুলো দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে কিন্তু যায়। এই কারণে কিন্তু নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়েছে। আমরা অনেক এলাকায় খোঁজ নিয়ে দেখেছি যে এখানে বাড়িঘরে পানি উঠেছে, তারা একটু কষ্ট ভোগ করছেন। সব পানি কিন্তু যদিও বৃষ্টি হয়েছে, রাত থেকে সকাল অবধি বৃষ্টি হয়েছে একটানা। এখানে গতকালকে আমাদেরকে বৃষ্টির যে তারা বলেছিল যে এখানে তারা 95 মিলিমিটার তার বৃষ্টির রেকর্ড করেছিল। এখানে বৃষ্টিও যেমন হচ্ছে সেই সঙ্গে কিন্তু পানিও বাড়ছে। আজকে আমরা যেখানে এসেছি একটি বিনোদন কেন্দ্র, এখানে আজকে বিনোদনের লোক হওয়ার কথা ছিল, এখানে উপচে পড়া ভিড় হয় বিনোদনের লোকের, কিন্তু আমরা আজকে এসে দেখেছি যে এই নদীতেই তারা পানি বৃদ্ধির কারণে কিন্তু এখানে বিনোদনের কোনো ব্যবস্থা নেই, সব কিছু কিন্তু এখানে ভেসে যাওয়ার অবস্থা। আমরা রংপুরে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। গত কালকে থেকে আজকে আরও পানি বাড়ছে। হু করে পানি বাড়ার কারণে তিস্তার বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢোকার কারণেই কিন্তু নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি বলা হচ্ছে যে আমাদের সকল ব্যবস্থা রয়েছে, কিন্তু নিম্ন অঞ্চল থেকে শুরু করে তিস্তা পাড়ার মানুষের জন্য আমরা আরও খোঁজ নিয়ে দেখেছি কাউনি এলাকায় কিন্তু ইতিপূর্বে নদী ভাঙ্গন শুরু হয়েছিল। এখন কিন্তু বিশেষ করে পানি বাড়ার কারণে কিন্তু ওই উঁচুর যে বাড়িগুলো ছিল নদীর পাড়ে, সে বাড়িগুলো যদিও সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখানে খামারিদের এখানে আমরা জানতে পেরেছি যে অনেক খামারির মাছ কিন্তু এখানে ভেসে গেছে। এবং এখানে আমরা যারা গবাদি পশু লালন পালন করেন তারাও কিন্তু আজকে গোখাদ্যের কিন্তু একটু সংকট পড়েছে এই বন্যার কারণে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে রংপুর সহ রংপুরের 8 জেলায়, বিশেষ করে রংপুরের তিস্তা যে এলাকাটিতে রয়েছে, তিস্তা যে দিক দিয়ে গেছে তিস্তার পাড়েই কিন্তু ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এবং যে কোনো মুহূর্তে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছেন যে তিস্তায় যেভাবে পানি বাড়ছে সামনে আরও পানি বাড়বে এবং বন্যার ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে, এমনটি পূর্বাভাস তারা আমাদেরকে দিয়েছেন। আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখি, শুধু তিস্তা নয়, আপনারা জানেন যে তিস্তার পাশেই যে রংপুর বিভাগে যে নদীগুলো রয়েছে, এখানে কুড়িগ্রাম থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে যে নদ নদীগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণের পানি কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু আরও বাড়তেছে। এভাবে বাড়তে থাকলেই কিন্তু আমাদের সিলেট সুনামগঞ্জের অবস্থা হওয়া স্বাভাবিক। একটু যদি আর একটু বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের সিলেট সুনামগঞ্জের অবস্থা হতে পারে, এমনটি আমাদেরকে আবহাওয়া পূর্বাভাস থেকে আমাদেরকে এখানকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে শুরু করে এখানকার পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা আমাদেরকে এমন তথ্যই দিয়েছেন। এখানে আবহাওয়া অফিস থেকে বারবার বলা হচ্ছে
এখন আরও 72 ঘন্টা ধরে কিন্তু এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টি যদি আর বাড়তেই থাকে, সেক্ষেত্রে যেমনভাবে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, আরও উঁচু এলাকায় আরও পানি জমে কিন্তু সেখানে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে, এমনটি জানিয়েছেন এখানকার আবহাওয়া অফিস। তবে তারা বারবার বলছেন যে এখানে কিন্তু আমরা দেখেছি যে আপনি দেখতেই পাচ্ছেন যেখানে এসেছি যেভাবে পানি বাড়ছে, এভাবে পানি বাড়তে থাকলে রংপুর অঞ্চলের মানুষ আরও কষ্টে থাকবে। মুখর। বাদশাহ, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী রংপুর থেকে জানছিলেন উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। এবার চলে যাচ্ছি প্রবাসের সংবাদে। হজের শেষ দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে মিনা ময়দান ছাড়ছেন হাজিরা। এদিকে হজ শেষ হলেও কয়েকশো হাজির লাগেজের সন্ধান এখনও মেলেনি। মক্কা থেকে কাউসার আব্দুস সালামের প্রতিবেদন, জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। শেষ দিন শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরছেন হাজিরা। একই সাথে 18 লাখ হাজির মিনা ত্যাগের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় হাজিদের লাগেজ সরাসরি আবাসস্থলে পৌঁছে দেওয়ার কথা থাকলেও হজ শেষ হলেও এখনও কয়েকশো হাজির লাগেজের হদিস নেই। ভারতে আসার পর আমরা অর্ধপরিমাণ লাগেজ পাই না। আমাদের গোসল টোসল ব্যবহারের সব কিছু ওষুধপত্র, আমরা খুব কষ্টে আছি। হাজিদের লাগেজের তথ্য না পাওয়াকে লাগেজ পরিবহনের দায়িত্বে থাকা ইউনাইটেড এজেন্সি এবং বিজনেস অটোমেশনের দায়িত্বের অবহেলা মনে করছেন হাব। এই ক্ষেত্রে হাব এবং ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। আমরা সার্বক্ষণিকভাবে বিভিন্ন হোটেলে যেখানে তারা বিচ্ছিন্নভাবে লাগেজগুলি ফেলে এসেছে সেখান থেকে সংগ্রহ করে এগুলি হজযাত্রীদের কাছে এবং এজেন্সির নির্দিষ্ট হোটেলে পৌঁছানোর চেষ্টা করছি। এদিকে হাজিদের লাগেজ সময় মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন হজ মিশন। আজকে মিনা থেকে ফিরলে আমার মনে হয় যে বেশিরভাগ লাগেজই হাজিদের কাছে চলে যাবে। তখন আমরা বুঝতে পারবো প্রকৃতপক্ষে আসলে কয়টা লাগেজ মিসিং হয়েছে। আমার বিশ্বাস যে এই সংখ্যা খুব বেশি হবে না। আমরা চেষ্টা চালাচ্ছি হাজিদের লাগেজগুলো হাজিদের কাছে পৌঁছানোর জন্য। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে কোরবানির পশুর চামড়া নিয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এবছর সরকার লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে। রাজধানী ব্যতীত চট্টগ্রাম সহ সারা দেশে প্রতি বর্গফুট 50 থেকে 55 টাকা, ছাগলের চামড়া 18 থেকে 20 টাকা। কিন্তু পাড়া মহল্লা থেকে চামড়া কিনে তা বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন চট্টগ্রামের মৌসুমি ব্যবসায়ীরা। আড়তে আশানুরূপ দাম না পেয়ে লোকসানে হতাশ তারা। মৌসুমি ব্যবসায়ীরা জানান, পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহের পর আড়তদার থেকে কেনা দামেই পাচ্ছেন না তারা। তবে আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসাব না বোঝার কারণে মৌসুমি ব্যবসায়ীরা লোকসান গুনছে। চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি মুসলিম উদ্দিন বলেন, এবছর 3.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সেন্ট মার্টিন ইস্যুতে সমাধানে যাব, যুদ্ধে যাব না বললেন ওবায়দুল কাদের। বিএনপি চায় যুদ্ধে জড়িয়ে দেশ ধ্বংস করতে। ঈদের ছুটির পর নতুন সময়সূচিতে চলছে অফিস, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে ঢাকায় ফিরছে রাজধানীবাসী। ভারী বৃষ্টিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার। এবং সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। বাড়ছে উত্তরের নদ নদী পানীয়, নিম্নাঞ্চল প্লাবিত। এশিয়ান নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।